সো যারা পরে জয়েন করছিলেন তাদের জন্য আমি এখন আবার শুরু থেকে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর দেখা না গেলে আপনারা বলবেন, হ্যাঁ, নেটের ওনারা আছেন আমাদের সাথে আর কি। সো ফার্স্ট অফ অল আমরা কি করছি, একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করছি SSM-631। দেন এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার করছি ক্লাস 1। এটার মধ্যে অ্যাকচুয়ালি আবার ক্লাস, যেদিন দ্বিতীয় ক্লাস হবে সেদিন আমরা ক্লাস 2 লিখব। আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন, আমি নেক্সট ক্লাস উইন্ডোজ ল্যাপটপ থেকেই নিব, সমস্যা নেই। সো আপনারা, আমি জানি যে সবাই ফোল্ডার করতে পারেন, তো আপনারা যে কোনো জায়গায় একটা ফোল্ডার করলেই হবে। সেই ফোল্ডারের মধ্যে আপনারা এরকম দুইটা ফোল্ডার করবেন। একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের পরে হচ্ছে ক্লাস 1 2 3, এভাবে করে ফোল্ডারগুলো করবেন। অ্যান্ড দেন আপনারা যে কাজটা করবেন, ভিএস কোডটা ওপেন করবেন। ভিএস কোডটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে যদি এখানে কোনো উইজেট আসে যে ওয়েলকাম, সেটা আপনারা কেটে দিবেন। দেওয়ার পরে এই যে আপনারা কি কাজ করবেন, ক্লাস 1-এর উপরে ক্লিক করবেন। আই রিপিট, ক্লাস 1-এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, প্রথম আইকন, এখানে হভার করলে দেখাবেন নিউ ফাইল। সো এই নিউ ফাইলে আপনারা ক্লিক করবেন। দেন লিখবেন index.html। কেন index.html লিখতেছি সেটারও একটা রিজন আছে। আপাতত আপনারা যে কোনো ফাইলের নাম দিতে পারেন, তবে অবশ্যই আপনার ফাইলের শেষে .html এটা থাকা গুরুত্বপূর্ণ। আপনি যদি ইন্ডেক্স নাও দেন, হোম বা আপনার নাম বা যে কোনো নাম দিতে পারেন, তবে অবশ্যই .html এটা থাকতেই হবে। তাছাড়া আমরা HTML কোড করতে পারবো না। এটা লেখার পরে আমরা ইন্টার দিব। সো আমাদের জন্য একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের কি করব, Shift+1 এটা দিব। দেওয়ার পরে ট্যাব দিব। দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটি স্ট্রাকচার চলে আসবে। তাহলে এই প্রসেসটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমরা Shift+1 দিব, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন। দেওয়ার পরে আমি ট্যাব ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমার আপাতত তেমন কিছুই বোঝার দরকার নেই। এই যে ল্যাঙ্গুয়েজ কেন বা হচ্ছে মেটা ট্যাগ, প্রত্যেকটার এক একটা রিজন আছে, বাট আপাতত আমাদের এগুলো কোনো কিছুই বোঝার দরকার নেই ফার্স্ট ক্লাসে। সময়ের সাথে সাথে এই জিনিসগুলো আমরা সবই ডিসকাস করব, ঠিক আছে। এই ট্যাগের কাজ কি, এই ট্যাগের কাজ কি, এখন আমরা এটা নিয়ে ডিসকাস করব না। এখন জাস্ট আপনাদের মেইন টাস্ক হবে, একটা মানুষের যেমন দুইটা পার্ট থাকে, মেইন হেড যেটা ফুল বডিকে কন্ট্রোল করে, তেমনিভাবে আমাদের HTML-এর দুইটা পার্ট। একটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেড, ওকে। এই হেডের মধ্যে আমাদের যে বিভিন্ন ফাইলের লিঙ্ক আপগুলো থাকবে, যেগুলো আমাদের ভিজিবল হবে না, অর্থাৎ দেখা যাবে না। আর আমরা এই বডির মধ্যে যা কিছু লিখবো সেটা আমাদের ব্রাউজারে দেখা যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি কাজ করব, এখানে একটা টাইটেল রয়েছে, এই ডকুমেন্ট। সো আমরা কি করব, দেখেন এখানে একটা লাইটের মতো জ্বলে আছে হোয়াইট। যখন আমরা Ctrl+S দিব তখন এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমরা কি করব, এই যে ইন্ডেক্স ডট, এটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে রিভেল ইন ফাইন্ডার, এটা ক্লিক করার পরে আমরা যেই লোকেশনে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ক্লাস 1, ওইটার মধ্যে এই ফাইলটা দেখাবে। এটার উপর আমরা ডাবল ক্লিক করব, ঠিক আছে। এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করব, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এই যে এখানেই করব, এটা হলো আমরা এখানে আসি, এটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে ওপেন হচ্ছে, এটা ফুললি হোয়াইট, কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র উপরের ট্যাবে দেখা যাচ্ছে ডকুমেন্ট। সো আমরা যখন ভিএস কোডে আসব, ভিএস কোডে আসলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন ডকুমেন্ট কথাটি লেখা রয়েছে। সো আমরা এখানে দিচ্ছি ক্লাস 1, ঠিক আছে, ক্লাস 1। সো ক্লাস 1 লেখার পরে আমরা যদি আবার সেভ করি, দেখেন সেভ না করলে এই লাইটের মতো ইন্ডিকেটর যেটা রয়েছে এটা থাকবে। সো আমরা যখন সেভ করব তখন এটা চলে যাবে। যাবার পরে আমরা আবার এখানে আসি, আসার পর এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে এই লেখাটা কি চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন সবাই? ওকে। সো তাহলে আমরা এই টাইটেলের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা কোথায় দেখা যাবে, ব্রাউজারের যে ট্যাবের যে টাইটেল, এই টাইটেলটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন সবাই? ওকে। সো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নোট রাখেন, আমি একটু পরে প্রশ্ন করার সুযোগ দেব। আর
হেডের মধ্যে যা কিছু লিখব আমরা সেটা শুধুমাত্র ওখানকার টাইটেল চেঞ্জ হবে এবং বিভিন্ন ফাইলের লিঙ্ক আপ আমরা এখানে রাখবো। অ্যান্ড এই বডির মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা আমাদের বডিতে দেখা যাবে, অর্থাৎ এই হোয়াইট জায়গায় আমাদের সেটা শো করবে। সো আমি ফার্স্ট অফ অল লিখছি যে দিস দিস ইজ টেস্ট টেক্সট, ঠিক আছে। সেভ করলাম, অবশ্যই সেভ করতে হবে। তারপরে আবার এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে এখন যদি আমি একটু জুম করি, আপনারা কি এখানে টেক্সট দেখতে পাচ্ছেন? ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম যে আমরা স্ট্রাকচারটা আমরা সেমভাবে প্রথমে একটা ফোল্ডার করব। ফোল্ডার করার পরে আমরা ওখানে একটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটার এক্সটেনশন অবশ্যই হবে .html। তারপরে আমরা Shift+1 দেওয়ার পরে এরকম ট্যাব ক্লিক করার পরে এরকম স্ট্রাকচার আসবে এবং বডির মধ্যে আমরা যা কিছু লিখব সেটা আমাদের ব্রাউজারে শো করবে। এটা খুবই সিম্পল ম্যাটার। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো আমরা HTML শিখব। কি শিখব? HTML শিখব। কিভাবে? আমরা প্রথমত শিখব HTML কয়েকটা এলিমেন্ট। এলিমেন্ট কি জিনিস এগুলো মুখস্থ রাখা জরুরি না, বরং এগুলো কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয় সেটা জানাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে লিখব H1, তারপরে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আবার ক্লোজ করব। ক্লোজ করার সাথে সাথে যেহেতু আমরা একটা কোড এডিটর ইউজ করতেছি, এখানে দেখেন সেমভাবে শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ এক্সট্রা। তো এই যে প্রথম যেটা লিখলাম এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ এবং দ্বিতীয় যে অংশটা লিখলাম সেটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। এই দুটো মিলে বলা হয় এলিমেন্ট, ঠিক আছে। HTML এর এরকম অনেকগুলো এলিমেন্ট রয়েছে, যার মধ্যে হচ্ছে হেডিংয়ের জন্য 6টা এলিমেন্ট রয়েছে, সেটা হলো H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এখন যদি এটার মধ্যে আমরা লিখি যে দিস ইজ আ হেডলাইন 1, ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা ব্রাউজারে যেয়ে এখানে রিলোড দিই, তাহলে দেখেন তো আগের লেখার সাথে এই লেখার কোনো পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বোল্ড হয়েছে, অলসো ফন্ট সাইজটাও বড় হয়েছে, রাইট। তো এটার মেন কারণটা কি? যেহেতু আমরা H1 ট্যাগ বা এলিমেন্টটা ব্যবহার করছি, যার কারণে এটা কিন্তু বড় হয়ে আসছে। এখন যদি আমরা এটা একটা কাজ করি যে আমাদের এখানে যেই ট্যাগটা রয়েছে, ঠিক আছে, এখানে যে ট্যাগটা রয়েছে H1, এটাকে যদি আমরা কপি করি, এটাকে আমরা যদি কপি করে আমরা এখানে পেস্ট করলাম আরও কয়েকবার, ঠিক আছে, কয়েকবার পেস্ট করলাম এবং এটাকে আমরা করে দিচ্ছি H2, সেমভাবে এটাকে করে দিচ্ছি H2, এটাকে করে দিচ্ছি 3 অ্যান্ড এটাকে করে দিচ্ছি 3। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে এসে রিলোড দিচ্ছি। আচ্ছা, এগুলো কি H1, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কি 2। সো 1 থেকে 2 কি বড় না, ছোট, আবার 2 থেকে 3 কি আরও ছোট। তাহলে 3 থেকে 4 কি হবে? আরও ছোট হবে। 5 আরও ছোট, 6 আরও ছোট হবে। দেখেন আমি যদি এখানে দিয়ে দিই 6 অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি 6, দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি 5 অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি 5, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে 4 অ্যান্ড এখানে 4। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে রিলোড দিচ্ছি। সো রিলোড দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে H1 হচ্ছে সবার বড় আর H1 হচ্ছে সবার ছোট। সো আমরা যখন কোনো টাইটেল লিখব, টাইটেল লেখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব বা কোন এলিমেন্ট ব্যবহার করব? H1 থেকে H6 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম অংশকে কি বলবো? স্টার্টিং ট্যাগ, এবং এই শেষ অংশকে বলবো এন্ডিং ট্যাগ, এবং এই দুটো মিলে আমরা বলবো এটাকে হলো একটা এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখন ওকে। 1 তারিখে এই যে 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহালির ওদিকে বলতে ওই যে আইডিয়ালের পিছনে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, সো H1 থেকে 6 পর্যন্ত আমরা টাইটেলের জন্য ব্যবহার করব। এখন আসেন আমরা আরও কয়েকটা
ট্যাগ নিয়ে ডিসকাস করি। সো আমরা যদি এখানে আহ, সাধারণভাবে টেক্সট লিখি সেটাও কিন্তু শো করতেছে। ট্যাগ নিতে হবে বিষয়টা এরকম জরুরি না, মানে টেক্সট শো করানোর জন্য। কিন্তু আমরা যখন কোডিং করব, আমরা যে কোনো টেক্সট শো করানোর জন্য হয় আমরা হেডিং ট্যাগ অথবা প্যারাগ্রাফ ট্যাগ অথবা কোনো একটা ট্যাগের মাধ্যমে আমরা টেক্সটগুলো শো করব। কোনো টেক্সট আমরা মানে ট্যাগ ছাড়া ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফ ফার্স্ট লেটার কি? পি। তাহলে আমরা এখন পি ট্যাগ নিব। এই পি ট্যাগের মধ্যে আমরা লিখব লোরেম। লেখার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 20, দেওয়ার পরে ট্যাব দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কি হলো, এখানে 20টি ওয়ার্ড চলে আসলো, যেই ওয়ার্ডগুলোর কোনো মিনিং নাই, মিনিংলেস ওয়ার্ড, ঠিক আছে? সো এখানে আমরা উপরে এসে যে ভিউতে ক্লিক করব, ক্লিক করার পরে ওয়ার্ড র্যাপ এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এগুলো আমার এই ওভারফ্লো না হয়ে আমার সামনে সবগুলো দেখা যাচ্ছে। সো আমি যখন অনেকগুলো সাধারণ টেক্সট লিখব, প্যারাগ্রাফ লিখব, তখন আমরা সেটাকে লিখব পি ট্যাগের মধ্যে। কোন ট্যাগের মধ্যে লিখব? পি ট্যাগের মধ্যে। সো এটা কি হবে, সাধারণ টেক্সট আকারে দেখাবে, কোনো প্রকার বোল্ড হবে না। সো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে টেক্সট। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটগুলোকে এই যে ইএলআইটি এ পর্যন্ত দেখা যাবে এবং এর পরের অংশগুলো নিচের লাইনে দেখা যাবে। তাহলে আমরা কি করব, তাহলে এখানে একটা ট্যাগ ব্যবহার করতে পারি, ব্রেক ট্যাগ, যেটার কোনো এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ যাই বলেন সেটা কিন্তু নাই। শুধুমাত্র একটাই ট্যাগ, যেমন বি এজ এ আর, এটা আমরা অ্যাঙ্গেল দিয়ে শুরু করলাম আবার অ্যাঙ্গেল দিয়ে শেষ করলাম, এর মধ্যে লিখছি যে বি আর, ব্রেক ট্যাগ। সো এটার কাজ কি, সে আপনাকে লাইনটাকে ব্রেক করে দেবে। যে আমি যদি এখানে রিলোড দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা ব্রেক হয়ে গেল, ঠিক আছে? তবে আমরা নর্মালি এই ব্রেক ট্যাগ ইউজ করি না, আমরা মার্জিন প্যাডিং দিয়ে কাজ করি। সেটা কি জিনিস, সেটা যখন আসবে টপিকগুলো আপনারা বুঝতে পারবেন। সো এখানে আরেকটা জিনিস দেখলাম। এরপরে আসেন আমরা একটু ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব। কি ট্যাগ নিয়ে কাজ করব? ইমেজ ট্যাগ। সো আইএমজি লেখার পরে আপনারা ট্যাব দিবেন, এখানে আপনার ইমেজ ট্যাগটা চলে আসছে, কিন্তু এটার কোনো এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ নাই, শুধুমাত্র আইএমজি এবং এর ভিতরে দুইটা, আমরা এই দুইটাকে কাট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো ইমেজ ট্যাগ, ঠিক আছে? এখন প্রত্যেকটি এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট নিতে পারি। অ্যাট্রিবিউট লেখার রুলস কি? অ্যাট্রিবিউট লেখার রুলস হচ্ছে আমরা আগে নাম দিব, তারপরে ইকুয়াল সাইন দিব, তারপর হচ্ছে আমরা কি কোড বা ইনভার্টেড কমা দিব। আই রিপিট, সকল অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে আগে নাম থাকবে, তারপরে ইকুয়াল সাইন থাকবে, তারপর হচ্ছে কোড বা ইনভার্টেড কমা, ঠিক আছে? সো এটা হলো এসআরসি, এটাতে রিপ্রেজেন্ট করে সোর্স, আপনার ইমেজের সোর্সটা কোথায় আছে, মানে ইমেজটা কোথায় আছে সেই লোকেশনটা আপনি এখানে বলবেন। আর এটা হচ্ছে যদি এই ইমেজটা কোনো কারণে আমার শো না করে, অল্টারনেটিভলি কি টেক্সট শো করবে সেখানে, সেটা আমরা এখানে লিখব, ঠিক আছে? এএলটি, অল্টার, যে আপনার অল্টারনেটিভলি যে টেক্সট শো করবে সেটা আমরা এখানে লিখব। এখন আমরা একটু আসেন, প্রথমত আমরা গুগল থেকে একটা ইমেজ শো করি। ওকে, সো আমি এখানে লিখছি যে ক্যাট। লেখার পরে আমি এখান থেকে একটা ইমেজ নিব। এটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করব, সরি, আচ্ছা, এটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে আমরা দেখতে পাবো যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি এই যে লিঙ্ক অ্যাড্রেস, বা আপনাদের হয়তো বা থাকতে পারে ইমেজ অ্যাড্রেস এরকম টাইপ। যাই হোক, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের কোডে চলে যাব, ঠিক আছে? কোডে যাবার পরে এই যে এই কোডের মাঝখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো ওই ইমেজের লিঙ্কটি কিন্তু এখানে চলে এসছে। দেন হচ্ছে আমাদের দেখেন এখানে সেভ করতে হবে। সেভ করলাম, করার পরে আমরা এখন আমাদের এখানে চলে আসব। আসার পর আমরা এটাকে রিলোড দিব। আচ্ছা, এই যে লোডিং হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন?
আচ্ছা, এত লোডিং হচ্ছে কেন? ইমেজটা কি বেশি বড় নাকি? আচ্ছা, এই ইমেজটা আমরা নিই। আমরা এই ইমেজটা বাদ দিয়ে দিচ্ছি। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে আসি। কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন হচ্ছে আমরা আবার চলে আসি এখানে, সেভ, দেন হচ্ছে আমরা এখানে আবার আসি, আসার পর একটু রিলোড দিচ্ছি। আচ্ছা, ইমেজ, আচ্ছা আমরা কি লিঙ্ক অ্যাড্রেসটা নিয়ে ফেলছি তাই না? ও আচ্ছা, সরি। আচ্ছা, কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, কপি ইমেজ অ্যাড্রেস, দেন হচ্ছে আমরা এসে এখানে আবার লিঙ্কটা আমরা পেস্ট করে দিচ্ছি। সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা আমাদের ইস্যু চলে আসি। এই যে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, ইমেজটাকে আমরা বিভিন্ন লোকেশন থেকে শো করাবো, একটু ওয়েট করেন, আগে আমরা একটু ইমেজের অ্যাট্রিবিউটগুলো দেখি, ঠিক আছে? সো আমরা কি করলাম, ইমেজের যে লিঙ্কটা এখানে পেস্ট করলাম। আপনারা যে কাজটা করবেন, এখানে আমার একটা সিলি মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে এটা রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে লিঙ্কটা আসবে সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। এখন দেখেন এখানে আমাদের যে ইমেজটা এসছে এটা কিন্তু বেশ বড়। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে চান তাহলে আমাদের কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ঠিক আছে? সেই অ্যাট্রিবিউটগুলো কি, যেমন আমরা এখানে চাইলেও ব্যবহার করতে পারি উইথ, ঠিক আছে? উইথ ব্যবহার করতে পারি। আমরা এখানে যে নাম্বারটা দিব এটা হলো পিক্সেল, পিক্সেল আকারে শো করবে। পিক্সেল জিনিসটা কি, একটা ডট মানে হচ্ছে একটা পিক্সেল। তাহলে 200 পিক্সেল মানে কি 200টা ডট মিলে যতটুকু উইথ হতে পারে ততটুকু উইথ হবে এই ইমেজটা, ঠিক আছে? সো আমি এটাকে সেভ করলাম। শুরুর দিকে আপনাদের এই পিক্সেলটা কতটুকু দিলে কত বড় হবে এটা বুঝতে অনেক অসুবিধা হবে। আপনারা সময়ের সাথে সাথে যখন ব্যবহার করবেন 10 পিক্সেল দিলে এরকম হচ্ছে, 20 পিক্সেল দিলে এত বড় হচ্ছে, তখন আপনাদের একটা আইডিয়া হবে, কোথাও একটা টেক্সট দেখলে বুঝতে পারবেন যে এটা কত পিক্সেল দিলে এরকম একটা টেক্সটের এরকম সাইজ হতে পারে, ঠিক আছে? সো আমরা এখানে দিচ্ছি 200 উইথ, ঠিক আছে? উইথ দেওয়ার পরে আমরা এখানে ই করলাম। দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে এসছে। এখন আপনারা চাইলে এটার হাইটও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি হাইট ব্যবহার করেন আর যদি সেটা রেশিও অনুযায়ী না হয় তাহলে ইমেজটা স্ট্রেস হয়ে যাবে বা শ্রিঙ্ক হয়ে যাবে। যেমন আমি এখানে হাইট দিচ্ছি কত, 500, একটা র্যান্ডম হাইট 500 পিএক্স। তখন কী হবে, ইমেজটা লম্বা হয়ে যাবে 500, এবং আমাদের যে সমস্যাটা হবে সেটা হলো যে এই দেখেন ইমেজটা কিন্তু আমার শ্রিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? ইমেজের যে পোর্শন সেটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা কি করব, ইমেজটাকে কন্ট্রোল করার জন্য মেইনলি হাইট ব্যবহার করব না, আমরা সবসময় উইথ ব্যবহার করব। আর আমরা হাইটটা কি দিয়ে রাখতে পারি, অটো, ঠিক আছে? অটো, অর্থাৎ আমার উইথটা আমি আমার ইচ্ছে মতো ছোটো করব আর হাইটটা অটো নিয়ে নিবে। এই দুইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনারা ইমেজটাকে কন্ট্রোল করতে পারেন। এখন আসেন আমরা দেখি যে ইমেজটা যদি শো না করে তাহলে অল্টারনেটিভলি সেখানে কি শো করবে। দেখেন আমি এখানে 5টা কেটে দিচ্ছি, ওকে? সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে রিলোড দিচ্ছি। দেওয়ার সাথে সাথে ইমেজটা আর দেখতে পাচ্ছি না। তাহলে কি হলো, যদি আমার কোনো কারণে লোকেশন আমি সঠিকভাবে না দেই বা কোনো কারণে ইমেজটা যদি শো না করে, আমার এই অল্টার যে অ্যাট্রিবিউট এটার মধ্যে আমরা কি লিখব, আমরা লিখব যে ক্যাট। হ্যাঁ, সো আমরা লিখতে পারি যে কিউট ক্যাট। তখন অল্টারনেটিভলি আমার কিন্তু এখানে ইমেজটা শো না করলেও এখানে কিন্তু একটা ইনফরমেশন দিবে, ঠিক আছে? আচ্ছা, ওইখানে আমাদের এটা কেটে দিচ্ছি, দেখি সেভ। কী ব্যাপার, ইমেজটা তারপরে শো করতেছে। আমরা একটু আসি, এখান থেকে দেখি একটু লিঙ্কটা কেটে দিচ্ছি।
আচ্ছা, ইমেজটা আমরা সেভ করে নিচ্ছি, তাহলে এটা আমাদের দেখাতে সুবিধা হবে। আসেন আমরা ইমেজটা সেভ করে নিচ্ছি। ওকে, আমরা এটা কোথায় রাখবো? আমাদের যে ফোল্ডার রয়েছে ওই ফোল্ডারের মধ্যে আমরা রাখবো। সো এখানে আমি এটা সেভ করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেভ করার পরে আমি এখানে আসব, আসার পরে এটা নেমটা চেঞ্জ করে নিচ্ছি, ক্যাট jpg। ওকে, আসেন এখন আমরা যে আমাদের কোডে আসব, তো কোডে যখন আমরা কোনো ইমেজটাকে সেভ করব তখন সেটা কিভাবে লিখব এটা আগে আমাদের বুঝতে হবে। এখানে এটুকু থাকলো। এখন আর যদি আমরা এখানে রিলোড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি না ইমেজটা, ঠিক আছে? এই যে দেখেন, এখন আমার কোনো ইমেজের সোর্সটা ডিফাইন করা নাই যে ইমেজটা কোথায় আছে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমরা এই যে কিউট ক্যাট এই কথাটা দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমরা এই কথাটা না লিখি তখন আপনি ব্ল্যাঙ্ক দেখতে পারবেন, আপনার এখানে কোনো ইমেজ আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না। সো এটা একটা গুরুত্বপূর্ণ ট্যাগ আমাদের জন্য, ঠিক আছে? অ্যাট্রিবিউট। সো এটা আপনারা ব্যবহার করবেন, এই যে, ঠিক আছে? সো এই যে এই অ্যাট্রিবিউটের কাজ কি, এটা কি আপনারা বুঝতে পারছেন? এই অ্যাট্রিবিউটের কাজ কি? ক্লিয়ার? আচ্ছা, ঠিক, ওকে। এখন আসেন আমরা একটা ইমেজ, এটা দেখালাম, এর প্রথমত আমরা কপি ইমেজ অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা একটা ইমেজ আমাদের যেই কাস্টম কোড বা HTML কোড বলেন এখানে আমরা শো করাইছি। এখন হচ্ছে দেখবো যে আমাদের ডিভাইসে রাখবো, কারণ যদি আপনার ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু ওই ইমেজটা শো করবে না। সো আমরা আমাদের ডিভাইসে এখন ইমেজটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে কোথায় রাখছি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন আমার এই ইন্ডেক্স ফাইলটা যেখানে, এই cat.jpg ফাইলটাও সেম প্লেসে, একই লোকেশনে। সো যখন আপনার index.html বা যেই HTML ফাইলে আপনি ইমেজটা শো করাতে চাচ্ছেন এই দুইটা সেম লোকেশনে থাকবে, তখন আপনি কি করবেন, তখন এখানে শুধুমাত্র আপনি ইমেজের নামটা লিখে দেবেন cat.jpg। যারা VS কোড ব্যবহার করবেন এরকম সাজেশন চলে আসবে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, এখন এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এখন আমরা, আচ্ছা এটা কেটে দিচ্ছি, ওকে। এখানে আমি দেখেন এই যে আমাদের ইমেজটা কিন্তু কি চলে এসছে, ঠিক আছে? আমাদের ইমেজটা চলে এসছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব যে cat.jpg, এটা আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখবো। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, একটা নিউ ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম দিচ্ছি img বা ইমেজ, এই নাম দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি কি করব, কাট করব। আচ্ছা, কেউ হয়তো বা জয়েন করার জন্য বারবার রিকোয়েস্ট দিচ্ছে। আর জয়েন রিকোয়েস্ট কে দিয়েছেন, এটা অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট হয়েছে কি না একটু জানাবেন। রাইসা মুশফিকা মেবি। ওকে, যাই হোক। আচ্ছা, তো আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটার নাম হচ্ছে ইমেজ। এখন এই ইমেজটা আমি কি করব, ইমেজটা হচ্ছে আপনারা কি করতে পারেন, কাট করে এটার মধ্যে রাখতে পারেন, ঠিক আছে? এটাকে আমি কপি করলাম, কপি করে এটার মধ্যে রাখলাম, এই যে, ঠিক আছে? আর বাইরে যেটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। সো এখন আমি যদি আমার, হ্যাঁ এখন কি দেখতে পাচ্ছেন? জাস্ট আ মিনিট, দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, দেখেন এখন আমাদের ইমেজটা কোথায়, একটা ফোল্ডারের মধ্যে, ওকে। সো আমি এখন কোথায় আছি, আমি কোড করতেছি কোন জায়গায় সেটা আগে বুঝতে হবে, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি কোড করতেছি কোন ফাইলে, index.html এই ফাইলে, রাইট? সো এখান থেকে যদি আমি ইমেজটা দেখতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে, ইমেজ ফোল্ডারে যেতে হবে।
তারপরে তো আমি ইমেজটা পাবো। তাহলে এই কোডেও আমাকে সেমভাবে বলে দিতে হবে যে ফার্স্ট অফ অল আমি যাব ইমেজ ফোল্ডারে, ইমেজ ফোল্ডার থেকে অনেকগুলো ইমেজ থাকতে পারে, কোন ইমেজটা আপনি দেখাতে চান সেই ইমেজের নামটা আপনি এখানে লিখে দেবেন, তারপরে সেভ করবেন। সেভ করার পরে আপনারা এখানে ইমেজটা এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি এখানে নাম না দেন, ঠিক আছে, এখানে নাম না দেন, মনে করেন যে এখানে শুধু ক্যাট ডট পিএনজি লেখেন, ক্যাট ডট জেপিজি এটা লিখলেন, ঠিক আছে, সেভ করলেন। সেভ করার পর আমরা এখান থেকে রিভেল ইন ফাইন্ডার দেন হচ্ছে এটা ওপেন করলাম। দেখেন তো আমাদের ইমেজটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো এখানে আসি, এখান থেকে আমার ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপর ইমেজের নামটা দিতে হবে। তাহলে আমার এখানেও সেম প্রসেসে আমাকে এইভাবে ডিফাইন করে দিতে হবে যে ইমেজ ফোল্ডার, তারপর হচ্ছে ক্যাট ডট জেপিজি, বা অনেকগুলো ইমেজ থাকতে পারে, যে ইমেজটা দিবেন সেই ইমেজটাই দেখা যাবে। সো এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটু ভিন্নভাবে দেখব। কিভাবে ভিন্নভাবে কিভাবে? সেটা হলো আমরা মনে করেন যে ইমেজটাকে কপি করি, ইমেজটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে বের হয়ে আসব, ঠিক আছে, এখান থেকে আমরা বের হয়ে আসব। যেমন আমাদের এইটা ছিল আমাদের মেইন ফোল্ডার, ঠিক আছে, এই যে এখানে একটা ফোল্ডার করব, এখানে একটা ফোল্ডার করব, সেই ফোল্ডারে আমরা নাম দিচ্ছি যে নিউ ইমেজ, ঠিক আছে, নিউ ইমেজ একসাথে লিখলাম ফোল্ডারের নামটা আর কি সুবিধার জন্য। নিউ ইমেজ এই ফোল্ডারে আমরা নাম লিখলাম। নাম লেখার পরে আমরা কি করব, এখানে ইমেজটা আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে, এখানে ইমেজটা রাখতেছি। আর আমাদের ক্লাস 1-এর মধ্যে যে ইমেজ ফোল্ডার, এটার মধ্যে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে এখন খেয়াল করবেন, যদি আমরা এখানে রিলোড দেই, আমরা কি ইমেজটা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে ইমেজটা কিভাবে শো করব? আগে আমাদের মেইন লোকেশনটা বুঝতে হবে। দেখেন আমরা বর্তমানে কোথায় আছি, আমাদের ফাইলটা কোথায় আছে, এখানে আছে, রাইট। সো এখান থেকে যদি আমি ইমেজটা অ্যাক্সেস করতে যাই, আগে ছিল এই ফোল্ডারে, তো আগে আমি সরাসরি এটার মধ্যে ঢুকে গিয়েছিলাম। আর এখন আমাকে যে কাজটা করতে হবে, ইমেজটা অ্যাক্সেস করার জন্য আমার এখান থেকে ব্যাক করতে হবে। কি করতে হবে? ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আবার এই যে ফোল্ডারের মধ্যে যাইতে হবে, তারপরে আমি ইমেজটা পাবো। সো এটার জন্য আমি কি করব, এটার জন্য আমাকে কোডে এসে এভাবে বোঝাতে হবে। সো আমি ব্যাক করার জন্য আমার যে কোডটা, সেটা হলো আমি ডাবল ডট দিব, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিব। তাহলে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর কোন ফোল্ডার, এই যে দেখেন ফোল্ডারটা চলে এসছে, নিউ ইমেজ। তারপরে কোন ইমেজটা, এই যে ক্যাট ডট জেপিজি, সেভ করলাম। এখন আপনারা এটা দেখতে পারবেন, এই যে রিলোড দিলে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই লোকেশন অনুযায়ী আমার কি করছি, যে আমি এখানে ছিলাম, এখান থেকে আমার কি করতে হয়েছে, ব্যাক করতে হয়েছে। তাহলে ব্যাক করার জন্য ডাবল ডট। যদি আমার আরও এক ঘর ব্যাক করে এখানে কোনো ফোল্ডার অ্যাক্সেস করা লাগতো, তাহলে আমি কি করতাম, ডাবল ডট ফরওয়ার্ড স্ল্যাশ আবার ডাবল ডট, মানে দুইবার ব্যাক করতাম, তারপরে কোনো ফোল্ডারের নাম দিয়ে যে ইমেজটা শো করতে চাই সেভাবে আমি ইমেজগুলো শো করাবো। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আসেন, এখন হলো আমরা আরেকটু কাজ করি। কি কাজ দেখেন, সেটা হলো আমরা এখন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটু কাজ করব। অ্যাঙ্কর ট্যাগের কাজ হলো আপনার লিঙ্ক করা, ঠিক আছে। যেমন এই যে অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, দেওয়ার পরে ট্যাব দিচ্ছি, দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন এই ট্যাগের এই যে সেভ করলাম। সেভ করার পরে এখানে আপনারা এই H1-এর মতো বা H5-এর মতো এখানেও আপনারা কি স্টার্টিং অ্যান্ড কি ক্লোজিং বা এন্ডিং ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো আমরা যদি কোনো কিছু লিঙ্ক আপ করতে চাই, এখানে আমার টেক্সটটা লিখতে হবে। যেমন ধরে নেন আমি লিখতেছি যে আমার নাম আলী মুজাহিদ, ঠিক আছে। এখন আমার ফেসবুকটাকে এখানে লিঙ্ক আপ করবো। তাহলে লিঙ্ক আপ করার জন্য আমার কি কি করতে হবে, এখানে লিখতে হবে HRF, হাইপার রেফারেন্স। এইসব নামগুলো মুখস্থ রাখা এখন জরুরি না, এখন হলো আপনার কাজটা বা ফাংশনটা বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমরা কি করব, লিঙ্কটা ব্যবহার করব। সো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে
ফেসবুকে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার প্রোফাইলে ক্লিক করলাম। এখন এই অ্যাড্রেসটা আমি নিচ্ছি কপি করে, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি অ্যাড্রেসটা নিচ্ছি। নেবার পরে আমি এটা আমাদের কোডে আসি। কোডে আসার পরে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, সেভ করলাম। এখন দেখেন এই লেখাটা কিন্তু দেখা যাবে না, এই যে হাইপার রেফারেন্স এটা কিন্তু দেখা যাবে না, দেখা যাবে কোনটুকু, এই যে আলী মুজাহিদ এই লেখাটুকু শুধুমাত্র দেখা যাবে। সো আসেন আমরা এখন এখানে দেখি, ক্লিক করলাম, দেখেন এখানে কি আপনার টেক্সটটা দেখতে পাচ্ছেন আলী মুজাহিদ, এবং এই টেক্সটগুলো থেকে এটা কিন্তু ডিফারেন্ট, এটা একটু ব্লু টাইপ কালার অ্যান্ড এটার নিচে একটা আন্ডারলাইন আছে, এটা রিপ্রেজেন্ট করতেছে যে আমাকে ক্লিক করো, ক্লিক করলে তুমি কোথাও রিডাইরেক্ট হয়ে যাবা। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমি কি করলাম যে আমার ফেসবুকে আমি চলে আসছি। অ্যান্ড এখানে আরও একটা জিনিস আমরা দেখব, যদি আপনার ক্লায়েন্ট চায় যে আচ্ছা ঠিক আছে তুমি এখানে আমার সোশ্যাল মিডিয়া ইনস্টা বা হলো লিঙ্কডইন কোনো একটা লিঙ্ক আপ করে দাও, কিন্তু যখন কোনো ইউজার এখানে ক্লিক করবে সেটা এখানে যেন ওপেন না হয়, এখানে ওপেন না হয়, সেটা নতুন একটা ট্যাবে যেন ওপেন হয়। কথা বুঝতে পারছেন? সো ওইটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিব, সেটা হলো টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউট নিয়ে আমরা কি করব, এই যে আন্ডারস্কোর দিব, দিয়ে আমরা দিব ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্ক দিব, দেওয়ার পরে এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে আমরা রিলোড দিব, রিলোড দিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার আগের যে কোডগুলো সেটা কি ওরকম অবস্থায় আছে, আর এখন লিঙ্কটা কোথায় নতুনভাবে ওপেন হয়েছে। এটা কি বুঝতে পারছেন সবাই? এখন আমাদের কয়টা বাজে? 11:22। এখন আপনাদের একটু কয়েকটা কোশ্চেন নিব, যদি কারো কোশ্চেন থাকে আর কি। হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জি হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি। সেভটা আপনারা যেভাবে করবেন সেটা হলো এখানে ফাইলে ক্লিক করে আপনারা এখানে এই সেভে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল চেপে ধরে তারপরে এসে একবার ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আর ইন ফিউচারে সেটা হলো আমরা মানে কোড করব আর আমাদের দেখাবে, মানে আমাদের কোনো প্রকার সেভ করা লাগবে না, আপাতত এভাবেই করবেন, ঠিক আছে। আচ্ছা, একজন কথা বলেন, নৈতিক স্নেল আপনি বলেন ভাইয়া। জি জি জি। আচ্ছা সেটা আমি বলি, আমরা যেভাবে এখানে ফাইলটা ওপেন করেছি সেটা হলো আমরা এইটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা কি করবেন, শুধুমাত্র ফোল্ডার করবেন, কি করবেন, দুইটা ফোল্ডার। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে, এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সো আমরা কি করব, আমরা নর্মালি দুইটা ফোল্ডার করব। আমরা নর্মালি এই যে 631 একটা ফোল্ডার করলাম, এটার মধ্যে আরেকটা ফোল্ডার করলাম। আর কোনো ফাইল করবেন না, এখানে কোনো ফাইল করবেন না। না, এটা দেখা যাচ্ছে না, আজকে অ্যাকচুয়ালি নেটের অনেক প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, তো যাই হোক আজকে একটু কষ্ট করেন, আমি তারপরে ওদের সাথে কথা বলে আমি এটা ফিক্স করে নিব আর কি। প্রথম ক্লাসটা একটু স্ট্রাগল হচ্ছে আমাদের। যাই হোক, তো এরকম ফোল্ডার করবেন, এরপরে আপনারা কি করবেন, এই যে ভিএস কোডটা ওপেন করবেন। ওপেন করার পর এটাকে ফুল স্ক্রিন করলাম, এই যে একটা ইন্টারফেস আসছে ওয়েলকাম, এটা ক্রস দিয়ে কেটে দেন। এটা কি দেখতে পাইছেন এখন, যে ওয়েলকামটা কেটে দিলাম? ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই যে ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে ক্লিক করে এই যে 631 এইটাকে সিলেক্ট করলাম, তারপরে ওপেনে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল।
ওপেন হওয়ার পরে অ্যাকচুয়ালি এইখানে আমরা এই index.html ফাইলটা ক্রিয়েট করছি, কিভাবে ক্রিয়েট করছি সেটা ভিডিওর শুরুতে দেওয়া আছে আর কি, ঠিক আছে। তারপরেও প্রবলেম হলে আপনাদের জন্য তো সাপোর্ট আছে। আচ্ছা, এরপর আরেকজন কিছু বলতে চাচ্ছিলেন, বলেন কে বলতে চান? জি জি। আচ্ছা, ওইটা হলো ভিডিওতে সেভ আছে, আপনাদের ওখানে হয়তো বা দেখা না গেলেও ভিডিওতে আছে, দেখে নেবেন, সমস্যা হবে না আশা করি। আর সমস্যা হলে আচ্ছা আচ্ছা, ভিডিওটা হলো আপনাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপলোড করা হবে, তো এটা আপলোড হইতে একটু সময় লাগবে। হ্যাঁ, কালকে সকাল থেকে আপনারা দেখতে পারবেন আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? টার্গেট ব্ল্যাঙ্কটা বুঝতে পারেন নাই, তাই তো? সহজ কথা হচ্ছে, জি জি আমি বলছি, দেখেন আমরা যে আলী মুজাহিদে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, এখানে আসছে সেটা তো বুঝতে পারছেন। তো এই যে ফেসবুকটা আসলো, কিন্তু আমার যে ইন্টারফেসটা ছিল, যে ডিজাইনটা, সেটা কি ওভাবে আছে, রাইট? এটা তো এভাবেই আছে, এটা দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে আমি যেই লিঙ্কে আসলাম সেটাও দেখা যাচ্ছে। যখন আপনি এরকম চাইবেন যে আমি যেখানে কাজ করতেছি বা যেই পেজে আছি ওই পেজটাও থাকবে, নতুন আরেকটা পেজ বা ট্যাব ওপেন হবে, তখন হচ্ছে আমাদের টার্গেট ব্ল্যাঙ্কটা ইউজ করতে হবে। আর যদি টার্গেট ব্ল্যাঙ্ক আমরা ইউজ না করি তাহলে কি হবে, এই সেম ট্যাবে আপনার ওটা ওপেন হবে। কিভাবে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে টার্গেট ব্ল্যাঙ্ক, এটাকে কেটে দিচ্ছি, সেভ করলাম, সেভ করার পরে এখানে রিলোড দিচ্ছি, দেওয়ার পরে এখন দেখবেন এই যে এটা ক্লিক করলাম, এখানেই ওপেন হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, এরপর আর কারোর কোনো, আমাদের প্রথম ক্লাসগুলোতে অনেক কোশ্চেন আসবে, এই জন্য আমাদের প্রথম ক্লাসগুলো একটু আমরা স্লো আগাবো, কারণ আপনারা যদি শুরুর জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য কাজটা সহজ হবে আর কি। ওকে, আমরা এখানে ছিলাম। এরপর আর কার কি কোশ্চেন রয়েছে বলতে পারেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, এইচটিএমএল সিএসএস আপনি করবেন, ওখানে বুট স্টাফ আছে কোন ক্লাস পর্যন্ত সেটা বলেন। শেষ কোথায়? এই 11 পর্যন্ত আপনারা এইচটিএমএল সিএসএস করতে থাকবেন, ঠিক আছে? জি জি জি। আপনার মানে আজকের ক্লাস থেকে আমরা শুরু করলাম, ওই ডে আপনার কত 12 না 13 যে পর্যন্ত বুট স্টাফ আছে ওই পর্যন্ত আমরা সিএসএস করতে থাকবো। এছাড়াও আপনাদের বুট ক্যাম্প, গ্রুপ প্রজেক্ট, এগুলো অনেকগুলো বিষয় থাকবে, মানে আরও অনেকগুলো কাজ করার সুযোগ পাবেন আর কি। হ্যাঁ, আশা করি যেই ক্লাসগুলো রাখা হয়েছে আমাদের সব ব্যাচে তো এভাবেই ক্লাস হয়, তো আমরা যেটা ফিল করি যে এই ক্লাসগুলো কেউ যদি রেগুলার, যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং যেই বিষয়গুলো এখানে দেখানো হয়, আপনারা যদি এটা প্র্যাকটিস করেন তাহলে না পারার কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন করবেন নাকি আমি আবার নেক্সট টপিকে আগাবো? আচ্ছা, তাহলে আমি পরবর্তী টপিকে যাচ্ছি। আমার এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা একটু দেখব যে লিস্ট, এখন আমরা কি দেখব, লিস্ট। সো লিস্ট কি, এখানে হচ্ছে আমরা লিস্ট জিনিসটা কি সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেটা হলো, মনে করেন যে আমরা শিখবে সবার ওয়েবসাইটে আসি, আসার পরে একদম ফুটারে চলে আসছি, এই যে পরপর যেই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা লিস্ট। এখানে পরপর যেই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সবগুলো আমরা মনে করবো লিস্ট। শুধুমাত্র এরকম ভার্টিক্যালি না,
শুধুমাত্র এরকম ভার্টিক্যালি না, ওয়েবসাইটে যদি কোনো আপনার হরিজন্টালি মানে আড়াআড়িভাবে বা এক্স এক্সিসে আপনারা যদি এরকম একই ধরনের ডিজাইন কোনো টেক্সট দেখেন, তো বুঝে নেবেন সেটা হলো একটা লিস্ট। আমি কি লিস্ট কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? মানে মূল ওয়েবসাইটের লিস্ট কী জিনিস সেটা আমি আপনাদেরকে বোঝালাম। আর এমনি লিস্ট, বাজারের লিস্ট, এটা লিস্ট বা শপিংয়ের লিস্ট, এটা তো সবাই আমরা জানি, তাই না? সো এই লিস্ট কীভাবে HTML করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। সো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, দুই ধরনের লিস্ট রয়েছে। একটা হলো আমাদের, আচ্ছা কমেন্টিংয়ে একটা বিষয় দেখেন আপনারা, কন্ট্রোল/, এটা দিলে আপনার এটা কমেন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কমেন্ট। বা আপনারা ম্যানুয়ালিও এটা লিখতে পারেন। তারপরে এটার মধ্যে আপনারা যা কিছু লিখবেন, যেমন অর্ডার লিস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমরা আবার কন্ট্রোল, ওই যে কোশ্চেন মার্ক যেটাতে আছে ওটাই অ্যাকচুয়ালি /, সো এটা দিবেন, এটা আবার গেল আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার্ড লিস্ট। সো এই যে দুই ধরনের লিস্ট রয়েছে, এই যে টেক্সটটা লিখলাম এটা কিন্তু আমার ব্রাউজারে কোথাও শো করবে না, কারণ এটা কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে। সো এখন আমরা প্রথমত অর্ডার লিস্টটা দেখি। সো অর্ডার লিস্টের ফার্স্ট লেটার কি? ও। আর লিস্টের ফার্স্ট লেটার কি? এল। সো আমরা এখানে দিব OL, তারপরে এটা ক্লোজ করলাম, দেন ইন্টার দিচ্ছি। দেওয়ার পরে এখন আমরা, এটা হলো অর্ডার লিস্ট, এটার মধ্যে কতগুলো লিস্ট হবে ওই অতগুলো লিস্টের আমরা লেখার জন্য আমাদেরকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো LI। কি লিখতে হবে? LI। এর মধ্যেই মূলত আমরা লিখব। যেমন ধরেন আমরা লিখতে পারি, কি বলা যায়, কিছু একটা লিখি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে আবার LI দিচ্ছি। এর মধ্যে আমরা লিখলাম যে কি বলা যায়, মনে করেন HTML। তারপরে হচ্ছে আমরা দিচ্ছি কি বলা যায়, LI, আবার LI দিচ্ছি। LI দিয়ে আমরা লিখলাম যে CSS, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আবার ইন্টার দিচ্ছি, ইন্টার দিয়ে আমরা লিখতেছি যে আপনাদের কি বলা যায়, বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এটা আমরা সেভ করলাম। সেভ করার পর কয়টা লিস্ট লিখছি আমরা এখানে বলেন তো? 4টা, ঠিক আছে? 4টা লেখার পরে আমরা যদি এখানে এসে এটাকে রিলোড দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি 1 2 3 4, আমরা কি বলেন তো 1 2 3 4 ইউজ করছিলাম ওখানে কোথাও? তাহলে এটা কি জন্য আসলো? এই যে OL, অর্ডার লিস্ট, এটার কারণে। অর্থাৎ আপনি যদি 100টা নেম লিস্টেড করতে চান, তাহলে আপনি 1 থেকে 100 পর্যন্ত লেখা কিন্তু হ্যাসেল। যেটা যারা এক্সেল পারেন জানেন যে আপনার ওখানে কিন্তু আমাদের এই সিরিয়ালটা অটোমেটিক করার ব্যবস্থা আছে। তেমনিভাবে HTML যদি আপনি কোনো লিস্ট লিখতে চান, সেটা এভাবে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা পড়া দিব, কারণ সবগুলো এখানে ক্লাসে বলতে গেলে আমরা কভার করতে পারবো না। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে অর্ডার লিস্ট। কিন্তু অর্ডার লিস্টের পরিবর্তে যদি আমরা এখানে দিয়ে দিই যে UL, মানে কি আনঅর্ডার লিস্ট, এটা আমরা চেঞ্জ করে কি লিখলাম? আনঅর্ডার লিস্ট। আমরা যদি সেভ করি, সেভ করার পর এখানে রিলোড দিই, তাহলে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে আমার সিরিয়ালগুলো চলে গেছে, কিছু আমার বুলেট সাইন আসছে। এখন এটাকেও চাইলে আপনারা কি করতে পারেন, এটাকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা করে দেখবেন। সেটা হলো যেমন, আচ্ছা এখানে একটু লিখি, আমরা একটা ট্যাগ অ্যাট্রিবিউট নিচ্ছি, স্টাইল অ্যাট্রিবিউট। কি? স্টাইল অ্যাট্রিবিউট। সো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা যদি এখানে লিখি ডিসপ্লে, হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে লিখলাম, ঠিক আছে? ডিসপ্লে লিখি, আমাকে লিখতে দেন, আমি লিখছি, ঠিক আছে? তারপরে বল, আচ্ছা লিস্ট স্টাইল, ঠিক আছে? টাইপ, এটা যদি আমরা লিখি, লেখার পর আমরা যদি করে দিই নান, ঠিক আছে? নান। আচ্ছা, এখানে জাস্ট এ মিনিট, স্টাইল ডিসপ্লে লিস্ট স্টাইল, আচ্ছা আমরা এখানে না লিখে এটা এখানে লিখলে হবে না, কারণ এখানে শুধুমাত্র আমরা যে বৃত্তাকার ওইটা চেঞ্জ করতে পারবো। আমরা এখানে লিখি এই যে হেডের মধ্যে, যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। সো স্টাইল ট্যাগ নিলাম, এখানে কি নিলাম? স্টাইল ট্যাগ হেডের মধ্যে।
এটা কিন্তু আমার দেখা যাবে না, শুধু স্টাইলটা দেখা যাবে। সো এখন মনে করেন যে আমরা চাচ্ছি না যে, যেমন দেখেন শিখবে সবাইতে যেটা দেখাচ্ছিলাম, এই যে এখানে লিস্ট আছে বাট ওই বুলেট সাইনটা নাই, তাহলে আমাদের এটা শিখতে হবে যে ওই বুলেট সাইনটা কিভাবে রিমুভ করে, নান করে, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব, এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা লিখব ইউএল, লিখব কি লিখব, ইউএল, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। আপনি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে আরেকটা অটোমেটিক্যালি চলে আসবে, এই যে ভিএস কোডে, তারপরে ইন্টার দিচ্ছি, ঠিক আছে? ইন্টার দিয়ে আমরা এখানে একটু সিম্পলি লিখব মার্জিন প্যাডিং, মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে, প্যাডিং 0। কেন এটা লিখলাম, কারণ হচ্ছে এটা আপনাদের লাগবে, এই যে ইউএল বা ওএল বা H1 যে কোনো ট্যাগের মধ্যে বাই ডিফল্ট কিছু ফাঁকা স্পেস থাকে, যেটাকে বলে মার্জিন। তো মার্জিনের কাজ একরকম, প্যাডিংয়ের কাজ আরেক রকম। মার্জিন প্যাডিংয়ের টপিক আমাদের আছে, সেখানে আমরা বিস্তারিত এটা জানবো। মার্জিন প্যাডিং টপিকটা একটু ব্রড করে আমাদের আলোচনা করতে হবে। আপাতত আপনারা বুঝেন যে ইউএল এর মধ্যে ফাঁকা কিছু জায়গা থাকে, যেই জায়গাটা যদি আমরা রিমুভ করতে চাই মার্জিন এবং প্যাডিং 0 দিব। এটা বোঝানোর জন্য যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আসেন, সেটা হলো কি, আমি এখানে আসি, আসার পরে আচ্ছা এখানে আমরা একটু এখানে আসি, এই যে দেখেন, এই যে আমাদের যে দিস ইজ আ হেডলাইন, এই যে দিস ইজ আ হেডলাইন, ঠিক আছে, এটার উপরে কিছু ফাঁকা জায়গা আছে, খেয়াল করছেন, এবং লেফট সাইডে কিছু ফাঁকা জায়গা আছে। সো এটাই মনে করেন আপাতত মার্জিন প্যাডিং, মার্জিনের কাজ আলাদা, প্যাডিংয়ের কাজ আলাদা। এখন যদি এটা আমরা রিমুভ করতে চাই তাহলে কি করব, আমরা এই স্টাইল ট্যাগের মধ্যে লিখব বডি। আচ্ছা আমরা উপরে লিখি, আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখব বডি, কি বডি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমরা লিখব মার্জিন 0, প্যাডিং 0। তাহলে আমার কী হবে, ফাঁকা স্পেস যতগুলো আছে ওইগুলো রিমুভ হয়ে যাবে। আমি সেভ করলাম, সেভ করার পরে আমরা এটাকে কী করলাম, এই যে দেখেন এটা কি লেফট সাইডে চলে গেছে, এটা কি কেউ দেখতে পাইছেন, একটু বলবেন। আচ্ছা তাহলে কি এখানে কিছু ফাঁকা স্পেস ছিল বাই ডিফল্ট, ছিল কি না? তো সেটা আমরা রিমুভ করার জন্য কি ইউজ করছি, এই যে মার্জিন প্যাডিং 0। সেমভাবে আমরা এই ইউএল, যখন ইউএল নিয়ে কাজ করি, ইউএলের মধ্যেও কিছু ফাঁকা স্পেস থাকে যেটা আমরা দেখতে পাই না নর্মালি। সো ওইটাকে আমরা সবসময় কি করে নিব, 0 করে নিব। এটা মনে করেন ধরেন একটা মুখস্থ কোড, এই ট্যাগের মধ্যে যে ফাঁকা স্পেসটা থাকে ওটা ডিজাইন করার জন্য আমরা মার্জিন প্যাডিংটা 0 করে নেব। যখন আমরা মেনু ডিজাইন করব বা কোনো লিস্ট ডিজাইন করব তখন এটা বুঝতে পারবেন। জাস্ট আপাতত এটা মনে রাখবেন যে ইউএল এর মধ্যে কিছু ফাঁকা স্পেস থাকে যেটা রিমুভ করার জন্য আমার মার্জিন প্যাডিং 0 করতে হবে। কিন্তু মার্জিন প্যাডিং 0 দিলে এখানে যেমন ভিজিবল হচ্ছে ওখানে কিন্তু এরকম ভিজিবল হবে না, কিন্তু ডিজাইনে প্রবলেম হয়। আচ্ছা, তো এটা আমরা কি করলাম, 0 করলাম। এরপর আমরা যেই কাজটা করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে কোথায় আমাদের, আচ্ছা এটা হলো ভিতরে ঢুকে গেছে, আমরা একটু মার্জিন দিয়ে এটাকে এইটাকে ই করে দিই। এখন দেখেন এটাকে আমরা কমেন্ট করে দিলাম, কমেন্ট করার পরে এখানে আসি, এই যে দেখেন। সো ইউএল এর যে মার্জিন প্যাডিংটা আপনারা ইউজ করলেন, এখানে ইউজ করার সাথে সাথে কি এখানে যেই ফাঁকা স্পেসগুলো সেগুলো কি রিমুভ হয়ে গেছে না? এই যে এটা দেখেন, আমি আবার আনকমেন্ট করে দিচ্ছি, না বুঝলে বলবেন। যে দেখেন এই কি ফাঁকা স্পেসগুলো রিমুভ হয়ে গেছে না? এটার জন্যই আমরা যখন লিস্ট করব তখন এই মুখস্থ কোডটা আপনারা লিখবেন। কিন্তু এখন আমরা এটাকে হাইড করে রাখলাম। হাইড করে রেখে আমরা যে কাজটা করব, ইউএল লিখব। ইউএল এর মধ্যে কি আছে বলেন তো? ইউএল এর মধ্যে এলআই আছে। ইউএল এর মধ্যে কি আছে? এলআই আছে। সো ইউএল লিখলাম, তারপরে লিখব এলআই, তারপরে দেব সেকেন্ড ব্র্যাকেট, দেওয়ার পরে আমরা লিখব ডিসপ্লে, তারপরে লিখব লিস্ট স্টাইল টাইপ না, ও সরি এটা ডিসপ্লে না, শুধু লিস্ট স্টাইল টাইপ আমরা এখানে দিব লিস্ট স্টাইল টাইপ নান। কি দিব? নান। সেভ করলাম। দেখেন আমরা কি লিখব, লিস্ট স্টাইল টাইপ নান। লিস্ট স্টাইল টাইপ কি? নান। তাহলে কি হবে, আপনার এখানে যেই বুলেট সাইনগুলো ছিল এগুলো রিমুভ হয়ে যাবে। তাহলে কি আমরা এইরকম যখন ডিজাইন করব আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো কি,
এই লিস্ট স্টাইল টাইপ এটা লিখে নান করে দিলে ওই বুলেট সাইনগুলো চলে যাবে। হ্যাঁ, ওই এক ভাই যেটা বলছিলেন যে আপনি যদি এখানে লিখে দেন এখন এটাকে কি বলা যায়, স্কোয়ার, স্কোয়ার যদি লিখে দেন তাহলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন হয় না। এই যে, এই যে দেখেন, এই যে এটা স্কোয়ার হয়ে গেছে, এটাকে সার্কেল করতে পারেন, ডিস্ক করতে পারেন, এরকম অনেক কিছু করতে পারেন। কিন্তু এই সব জিনিসগুলো যেগুলো আমাদের নর্মালি লাগে না, এইগুলো আমি আপনাদেরকে পড়া দিয়ে দিব। এইগুলো ক্লাসে এত বেশি আমি সময় নষ্ট করব না। আমাদের যেইগুলো এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, যেইগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা বেশি কাজ করবো আর কি। সো এই লিস্ট নিয়ে অনেকগুলো কথা বললাম, এটা আপনারা বুঝতে পারছেন কি না একটু জানাবেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও বলবেন। না, শুধু ইউএলএ দিলে হবে, কারণ ইউএলএ দেখেন বাই ডিফল্ট কিন্তু অনেকগুলো জায়গা পাচ্ছে। যখন আমরা ডিজাইন করব, ডিজাইনটা পারফেক্টলি ডিজাইন করার জন্য ওই মার্জিন প্যাডিংটা অবশ্যই আমার জিরো করতে হবে। এই জন্য আমি সেটা ফার্স্ট ক্লাসে দেখাই দিই, আপনাদেরকেও দেখাই দিলাম। এখন লিস্ট নিয়ে যতগুলো কথা বললাম আমাদের মনে রাখতে হবে, ইউএল এর মধ্যে বাই ডিফল্ট কিছু ফাঁকা জায়গা থাকে, ওটাকে জিরো করতে হবে, এক। দুই নাম্বার হচ্ছে আমি যদি অর্ডার লিস্ট নিতে চাই ওএল, আনঅর্ডার লিস্ট নিতে চাইলে ইউএল। অ্যান্ড ইউএল এর মধ্যে আমার এই যে সার্কেল বা ডিস্ক বা স্কোয়ার যাই বলেন ওইটাকে নান করতে হয়, বরং এটাকে আমার স্কোয়ার করার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় এটাকে নান করার। তো নান করার জন্য আমাকে যেই কাজটা করতে হয় সেটা হলো এই যে লিস্ট স্টাইল টাইপ, এটাকে করে দিতে হবে আমার নান করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমাদের কয়টা বাজে দেখি, 11:42, ঠিক আছে। আমরা এই এতক্ষণ যা কিছু শিখলাম, ঠিক আছে, এই এতক্ষণ যা কিছু শিখলাম আমরা আজকে চেষ্টা করব যে এতটুকু ডিজাইন করার জন্য, যে এরকম একটা ডিজাইন কিভাবে করে। যদিও এটা প্রথম ক্লাসের টপিক না, তারপরেও আমরা এটা দেখব, এটা তবে আরও পরে দেখব, যদি সময় পাই আজকে দেখাবো। তাহলে হবে কি যে আমরা যা কিছু শিখলাম সেটার একটা ইমপ্লিমেন্টেশন আসবে আর কি, ভালো লাগবে। তো এর আগে আমাদের একটু সিএসএস শিখতে হবে। সিএসএস জিনিসটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট, এটা মনে রাখা জরুরি না, বরং সিএসএসটা কীভাবে করতে হবে, কতভাবে করা যায় সেটা দেখা জরুরি। এখন এই সিএসএস দেখার আগে আমাদের আরও কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ইনলাইন ডিসপ্লে, ইনলাইন আর হচ্ছে আপনার ডিসপ্লে ব্লক, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটার জন্য আমরা প্রথমত আমাদের এখানে আসি, আসার পরে এখানে দেখেন, খেয়াল করেন, এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমি ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পরে আমি যদি এখানে মাউসটা রাখি, আপনারা কি খেয়াল করে দেখতে পাচ্ছেন এটা লেফট টু রাইট পুরো অংশ জায়গাটা ব্লক হয়ে আছে। ওকে, আচ্ছা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যদি এই যে ইমেজ ট্যাগে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ইমেজ ট্যাগে আমি ক্লিক করলাম, আচ্ছা ইমেজ ট্যাগ বা হলো আমাদের এখানে ক্লিক করি, এই যে আপনারা দেখেন এই যে একটা একেবারে আপনার যারা গুগল ক্রোম ব্রাউজার সবাই গুগল ক্রোম ইউজ করেন, এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোনো এলিমেন্টের উপরে এটা ক্লিক করলেন, এখন সিলেক্টেড হয়ে আছে। এখন যদি ইমেজের উপর ক্লিক করেন তাহলে দেখেন শুধুমাত্র ইমেজ যেই জায়গা আছে ওই জায়গাটা সিলেক্ট হয়ে আছে। আবার দেখেন এই যে আলী মুজাহিদ লেখা, এটা শুধু ওই জায়গাটা সিলেক্ট হয়ে আছে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন পুরো লেফট টু রাইট পুরো অংশটা নিচে না, খেয়াল করছেন? আচ্ছা, তো যেই এলিমেন্টটা আমার পুরো অংশ নিচ্ছে লেফট টু রাইট, সেটাকে আমরা বলবো ব্লক এলিমেন্ট। কি বলবো? ব্লক এলিমেন্ট, অর্থাৎ লেফট টু রাইট পুরো অংশটা নিচ্ছে, সে তার পাশে কাউকে বসতে দিবে না। আচ্ছা, আর যেই এলিমেন্টটা আমার শুধুমাত্র যেই জায়গা আছে ওই জায়গাটুকু দখল করতেছে, ওকে আমরা বলবো ইনলাইন এলিমেন্ট। এটা অবশ্যই আপনাদের মুখস্থ করে রাখতে হবে। এবং এই ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, আরেকটা আছে আপনার ইনলাইন ব্লক, এই জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু অনেকগুলো কাজ আছে। সো এইটুকু বুঝতে পারছেন কিনা আবার একটু সবাই কষ্ট করে জানাবেন। বাকিরা, আচ্ছা আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন? যারা বুঝতে পারেন নাই তারা বলেন, আমি অবশ্যই আরেকবার দেখাবো। আচ্ছা ঠিক আছে, খুবই সিম্পল ম্যাটার। সেটা হলো আমরা
যদি এখানে আসি, এখানে না, সরি, এখানে আসি। এখানে আসার পরে দেখেন এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পরে আপনারা এই যে তীর চিহ্ন এটার উপর ক্লিক করেন। এখন এটা সিলেক্টেড হয়ে গেছে। দেন হচ্ছে এখানে মাউসটা জাস্ট হভার করেন, দেখেন তো লেফট থেকে রাইট পর্যন্ত পুরো অংশ সিলেক্টেড হয়ে আছে। এটাকে বলবো আমরা কি, ব্লক এলিমেন্ট। আচ্ছা, স্ক্রল ডাউন করে যখন আমরা নিচে আসব, ইমেজের উপরে যখন মাউসটা আমরা রাখতেছি তখন এটা কি লেফট টু রাইট পুরো অংশ সিলেক্টেড হয়ে আছে? নাই, তাহলে এটাকে বলবো ইনলাইন এলিমেন্ট। কি বলবো? ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি এখন বুঝতে পারছেন। এখন আমাদের দু একটা জিনিস দেখি, এই জিনিসটাকে আরও প্রপারলি বোঝার জন্য আমাদের আরও কিছু কাজ আছে। সেটা হলো দেখেন এখানে H1 আর H2 নিচে নিচে আছে, আমরা এটাকে কাট করলাম। কাট করে আমরা কি করলাম, এই যে এটার পাশে রাখলাম। এখন সেভ করলাম। H1 আর H2 কি করলাম, পাশাপাশি রাখলাম। এখানে 1-এর জায়গায় আমরা কি দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দিচ্ছি। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে রিলোড দিচ্ছি। দেখেন তো এখানে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন না? তার মানে হচ্ছে আমরা কোডে যদি পাশাপাশি রাখি বা নিচে নিচে রাখি, বা এটাকে মনে করেন যে স্পেস দিয়ে অনেক নিচে নামাই দিলাম, সেভ করলাম, কিন্তু এইখানে কোনো চেঞ্জ হচ্ছে না। হচ্ছে না। তাহলে কোড এডিটরে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা যদি এখানে কাজ করার চেষ্টা করি, সেটা হবে আমাদের কি, ভুল। এটা আমরা যদি ওখানে কোনো কিছু নিচে নামাতে চাই বা পাশাপাশি রাখতে চাই, সেটার জন্য আমাদের একটা কোড দরকার হবে। সেই কোডের নাম হলো CSS কোড বা ক্যাসকেডিং স্টাইল শিট। দেখেন আমরা এই যে ইমেজটা আমরা কোথায় রাখছি, এখানে। আর এটা কোথায় রাখছি, নিচে। কিন্তু আমাদের এখানে দেখেন এটা কিন্তু পাশাপাশি আসছে, রাইট? তাহলে আমরা এটা থেকে কি প্রমাণিত হলো, আমরা কোডে যেটাকে পাশাপাশি রাখি বা নিচে নিচে রাখি, এটা কোনো ওর জন্য ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো ওর একটা ডিফল্ট বিহেভিয়ার আছে, যেটাকে আমরা একটু আগে শিখলাম যে ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট। যারা ইনলাইন এলিমেন্ট তারা এরকম পাশাপাশি বসতে পারে, তারা কি করে, পাশাপাশি বসতে পারে। আর যারা ব্লক এলিমেন্ট তারা কি হয়, ওর পাশে আর কাউকে বসতে দেয় না, নিচে নিচে বসবে। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? আচ্ছা, এখন আসেন আমরা একটু সিএসএসে যাব। সিএসএস করার জন্য আমরা প্রথমত এই যে H1-এর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে স্পেস দিচ্ছি। দেবার পরে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট নেব, সেটা হলো স্টাইল। হ্যাঁ, দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন কোথায় আছি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, স্টাইলের মধ্যে আমরা মনে করেন যে এই অংশটার কালার বাই ডিফল্ট কী রয়েছে, ব্ল্যাক। বাই ডিফল্ট কী রয়েছে, ব্ল্যাক। আমরা চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করব। সো আমাকে প্রথমত কি করতে হবে, স্টাইল লিখতে হবে। লেখার পরে এখানে আমি লিখব যে কালার, কি কালার, তারপরে দিব ক্লোন। তারপর আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, বা আপনি নিজেও লিখতে পারেন। কালারটাকে অনেকভাবে লেখা যায়, সেগুলো আমরা দেখব। তারপরে দিব সেমিক্লোন, দেওয়ার পরে সেভ করব। সেভ করার পরে আমি এখানে রিলোড দিচ্ছি। তাহলে কি কালারটা চেঞ্জ হয়েছে? আচ্ছা, এখন আমি এটাকে ইনস্পেক্ট করলাম। আবার ইনস্পেক্ট করার পরে আপনারা HTML কোডগুলো এই যে লেফট সাইডে দেখতে পারবেন, আর রাইট সাইডে আপনি যে CSS কোড করতেছেন সেটা দেখতে পারবেন। যেমন দেখেন এটার কালার কি দিয়েছিলাম, কালার ব্লু, সেটা আপনারা কোথায় দেখতে পারবেন, এই যে ডান পাশে দেখতে পারবেন। ঠিক আছে, এখন এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকেও আপনি কালারটা বিভিন্নভাবে চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক আছে, যেমন আমি চাচ্ছি যে একটু রেড দিব, বা একটু এরকম কালার, এই যে এরকম কালার। আচ্ছা, এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। সো এখান থেকেও কালার চেঞ্জ করে আপনারা, এই যে এখানে দেখেন একটা কোড আসছে, এটাকে হেক্স কোড বলে। যাই হোক, সেটা আমরা পরে দেখব। আপাতত দেখেন যে আপনি কালারটা চেঞ্জ করলেন এবং HTML কোডগুলো লেফট সাইডে দেখতে পারবেন,
এবং রাইট সাইডে আপনি কি দেখতে পারবেন, এটা সিএসএস কোডটা দেখতে পারবেন। এই যে আমরা যেই এলিমেন্টটার কালার চেঞ্জ করলাম, আবার সিএসএস কোডটাও কি সেম জায়গায় লিখছি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। কি বলা হয়? ইনলাইন সিএসএস। আরও দুই ধরনের সিএসএস রয়েছে, সেটা হলো একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কেমন, এটাকে আমি এখন বাদ দিব। এটাকে কি করলাম, বাদ দিব। বাদ দেওয়ার পরে এই যে হেডের মধ্যে টাইটেলের নিচে আমি ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে একটা স্টাইল ট্যাগ নিচ্ছি, এখানে আমি দিচ্ছি H1, তারপরে আমি কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব বা কার্লি ব্র্যাকেট যেটাকে বলেন, তারপরে ইন্টার দিব। দেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি কালার, তারপরে ক্লোন, তারপরে আমরা লিখব যে রেড, তারপরে আমরা সেমিক্লোন দিচ্ছি। সেমিক্লোন অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ যখন বেশি সিএসএস কোড লিখবেন তখন কাজ করবে না। সো এটা সেভ করলাম, সেভ করার পরে দেখেন সেম কাজটাই করবে, সেম কাজটাই করতেছে। সো এই যে আমরা হেডের মধ্যে যে স্টাইল ট্যাগের মধ্যে লিখতেছি, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তো এই ইনলাইন সিএসএস বলেন আর ইন্টারনাল সিএসএস বলেন, এগুলো আমাদের কখনো কখনো প্রয়োজন হবে, এই জন্য শিখে রাখতে হবে। বাট মেইনলি আমরা এইভাবে দুইটার কোনোটাই আমরা সিএসএস এভাবে লিখবো না। আমরা কিভাবে লিখব, আমরা অ্যাকচুয়ালি আরেকটা ফাইল ক্রিয়েট করব। এই যে এখানে আমরা নিউ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লিখলাম যে স্টাইল, আপনি যে কোনো নাম দিতে পারেন, আই রিপিট, আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ডট দেওয়ার পরে আপনাকে অবশ্যই সিএসএস লিখতে হবে। তারপরে ইন্টার দিব, আমাদের একটা সিএসএস ফাইল তৈরি হয়ে গেছে। সো সেভ করলাম। এখন দেখেন সেভ করার পরে আমরা চাচ্ছি যে H2 এর কালারটা চেঞ্জ করব বা ফন্ট সাইজটা আরও বৃদ্ধি করব, ঠিক আছে? তো আমরা আসেন এই যে H2টা এখানে লিখব, H2 লিখতেছি, লেখার পরে ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা দিচ্ছি কালার, কালার দিচ্ছি কি গ্রে কালার, ওকে। তারপরে আমরা চাচ্ছি ফন্ট সাইজটা ইনক্রিজ করব। যে ফন্ট সাইজ ইনক্রিজ করতে গেলে কী করতে হয়, এই যে ফন্ট সাইজ ফন্ট হাইফেন সাইজ, তারপরে হচ্ছে ক্লোন, তারপরে আমরা কি দিব, যে আমি দিচ্ছি 100px, 100px, তারপরে এটা সেভ করলাম। আপনারা চাইলে আরইএমও দিতে পারেন, 16 পিক্সেল সমান যত বড় হবে 1 আরইএম সমান তত, ঠিক আছে? আচ্ছা, এটাকে সেভ করলাম, ঠিক আছে? বা আপনারা এইভাবে দিতে পারেন যে অন REM, ঠিক আছে? এইভাবে, তাহলে কী হবে, 16, এই যে 16px সমান যত বড় 1 REM সমান তত বড়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন এখানে 100px দিব, 100px, এখন সেভ করলাম। সেভ করার পর এটা কিন্তু কাজ করবে না, কাজ করবে না। এটা আমি যদি রিলোড দিই, দেখেন কোনো কাজ করতেছে না। কেন করতেছে না, কেউ কি কোনো আইডিয়া করতে পারেন? যে এতক্ষণ তো কাজ করলো যতভাবে লিখলাম, কিন্তু এইখানে লেখার পরে এটা তো কোনো কাজ করলো না। হ্যাঁ, রাইট। সো এইটা হচ্ছে কি, আমাদের তো এই যে ফাইলটা, দুইটা ফাইল তো আলাদা আলাদা ফাইল, আগে তো এই ফাইলের মধ্যে আমরা সব করতেছিলাম। সো এই ফাইলটার একটা কি রিলেশন বিল্ড আপ করতে হবে। সো এইটার জন্য আপনারা কী করবেন, টাইটেলের নিচে এসে লিখবেন লিঙ্ক, লেখার পরে আপনারা কী করবেন, ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে এই যে HRF, দেখেন যেভাবে আমরা ইমেজটা লিঙ্ক আপ করছিলাম সেমভাবে ইন্ডেক্স আর স্টাইল ডট সিএসএস এটা কি একই জায়গায় রয়েছে। তাহলে আপনি শুধু স্টাইল ডট সিএসএস এটা লিখে দেন, এটা কাজ করা শুরু করবে। এখন আপনি এখানে এসে রিলোড দেন, দেখেন এটা কি বড় হয়েছে। যদিও আমাদের অনেক বেশি জুম করা আছে, আমরা একটু এটাকে জুম আউট করি, দেখেন এটা কি বড় হয়েছে, বড় হয়েছে। এবং আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পরে এখানে কি আমার সিএসএস কোডগুলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন ধরেন আমি এখানে লিখব, এখানে লিখলে কি হবে, আমরা লাইভ দেখতে পারবো। ভিএস কোড থেকেও লাইভ দেখার ব্যবস্থা আছে, সেটা আমরা পরের ক্লাসে দেখব। আমরা এখানে লিখব টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে? টেক্সট ট্রান্সফর্ম, তারপর ট্যাব দিচ্ছি, দেওয়ার পর আমি দিচ্ছি আপার কেস, আপার কেস দিলে কি হবে, সবগুলো বড় হতে হবে। আপার কেস ছাড়াও এখানে আপনারা আরও কয়েকটা দেখতে পারেন, যেমন ক্যাপিটালাইজ, তাহলে সবগুলো লেটারের সবগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ হয়ে যাবে। লোয়ার কেস সবগুলো আপনার ছোটো হাতের হয়ে যাবে। এইভাবে আমাদের এই জিনিসগুলো কাজ করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চাইলে লেটার স্পেসিং ব্যবহার করতে পারি। কি লেটার স্পেসিং? লেটার স্পেসিং আমি দিচ্ছি 2px, দেখেন প্রত্যেকটা লেটারের মাঝে কি একটা গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা,
সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, একটা টেক্সটকে নিজের ইচ্ছে মতো যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। যেমন আমি যদি চাই এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি এখানে ব্লু, ঠিক আছে, ব্লু, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে গেছে। আর এখন এখানে কালারটা আমি গ্রে না দিয়ে কী করবো, হোয়াইট দেবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এখন চাচ্ছেন আপনি এটাকে কপি করে নেবেন, রাইট বাটন ক্লিক করেন, কপি রুল, কি কপি রুল করার পরে আপনি আপনার কোডে আসেন, এখানে এটাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি এখানে পেস্ট করে দেন, এই যে এটা আমি পেস্ট করে দিলাম, সেভ করলাম, সেভ করার পরে এখানে রিলোড দেন, এটা ফিক্স হয়ে গেল। আর যদি এটা আপনি কপি করে না নিতেন তাহলে কি ঘটনা ঘটতো দেখেন, আমরা এটাকে সেভ করলাম, এই যে, ঠিক আছে, এই যে, এই যে আগের অবস্থায়। এখন আপনি এখানে কোড করেন, কোড করার পর লেখেন জাস্ট শুধু একটা জিনিস, টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, ওকে। অ্যান্ড এটাকে আমরা কি করব, এখানে টেক্সট অ্যালাইন, ধরেন এটাকে মাঝখানে নিয়ে আসবো, টেক্সট অ্যালাইন কি সেন্টার, আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এখন যদি আপনি এটাকে রিলোড দেন, দেখেন আগের অবস্থায় চলে গেছে, কারণ কি এইগুলো আমরা আমাদের ভিএস কোডে সেভ করি নাই, যার কারণে কি এটা চলে যাচ্ছে রিলোড দিলে, অর্থাৎ এটা আমরা টেম্পোরারি দেখতে পারবো যে আমার ডিজাইনটা কেমন হচ্ছে। সো ইনলাইন ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার কি বলে যে ইনলাইন সিএসএস, তারপর ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইনস্পেক্ট করে এইচটিএমএল কোড, সিএসএস কোড। তো এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। তারপরে হচ্ছে যদি সময় থাকে, 11:57 এখনও সময় আছে। তারপরে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটাকে অল্প একটু, এই জিনিসটাকে একটু তৈরি করার চেষ্টা করব। বলেন বুঝতে পারছেন কিনা? ওকে, একটু মেসেজ করেন যারা বুঝতে পারছেন, অথবা আনমিউট করে বলেন যে বুঝতে পারছেন। জি, জি, আচ্ছা আমি বলি, এটা তো রেকর্ড হচ্ছে, সো এই রেকর্ডারটা দেখে দেখে আপনি একবার, দুইবার, তিনবার, চারবার প্র্যাকটিস করবেন। প্রবলেম হলে সাপোর্ট আছে, টেনশনের কিছুই নাই। হ্যাঁ, এটা পারবেন। আর এর মধ্যে হয়তো বা 3-4 জন আছে যারা আগে থেকে এইচটিএমএল সিএসএসটা জানেন। আর বাকি আপনারা যেই কতজন, 38 জন না কতজন, আজকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি 39, তার মানে 37 জন জয়েন করছেন। সো 37 জন সবাই কিন্তু নতুন, ঠিক আছে, কয়েকজন আছেন শুধুমাত্র তারা আগে থেকে জানেন, আর বাকি সবাই কিন্তু নতুন। সো আপনার জন্য যেরকম অন্যদের জন্য এরকম। সো এটা টেনশনের কিছু নাই, প্রথমে একটু হিবিজিবি লাগবেই, কিন্তু এইটার জন্য আজকে কী বার, আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ, হ্যাঁ, কালকে দিন পাচ্ছেন তো। তাহলে আমরা আজকে কি এতটুকু থাকবে নাকি আরেকটু দেখাবো? হ্যাঁ, 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 ওইটা আমার মাথায় আছে, আমি বুধবারে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যেটা আপনারা সময় নিয়ে করতে পারবেন। আর এই এই ক্লাসে আমি একটু টপিক কম রাখবো, এবং আজকে এই টপিকটা হয়তো বা আপনাদের বেশি মনে হতে পারে, বাট এটা কিন্তু অন্যান্য ক্লাসে, প্রথম ক্লাসে যে টপিক করানো হয় সেটা মানে একদিনের জন্য, যাদের হলো দেখা যায় একদিনের জন্য যতটুকু টপিক করানো হয় তার থেকে কিন্তু কম করানো হয়েছে। সো আজকে আমি আর তাহলে কিছু করাবো না, শুধুমাত্র এই বেসিক এইটুকুই আপনারা প্র্যাকটিস করেন, এবং আপনাদের একটা পড়া থাকবে। তাহলে আমি এখানে একটা ভিডিওটা, আচ্ছা ভিডিওটা অন থাকবে, ঠিক আছে, আজকে এতটুকুই রাখতেছি। আপনারা সোজা চলে যাবেন W3 স্কুল, এখানে আসবেন, আসার পরে আপনারা কি করবেন, এখানে HTML এ ক্লিক করবেন, ক্লিক করার পরে HTML, এই যে বেসিক, দেখি বেসিকটা পড়া লাগবে কিনা আপনাদের। এই যে HTML বেসিক থেকে শুরু করে, HTML বেসিক থেকে শুরু করে আপনারা এলিমেন্ট, অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল, এই জিনিসগুলো কিন্তু করানো হয়েছে আর কি। হয়তো বা এর ভিতরে কয়েকটা হয়তো বা এরকম হয়ে যেতে পারে, পেজ টাইটেল, টেবিলস, লিস্ট, আপনারা একটু লিখে নেন কষ্ট করে, ঠিক আছে।
আহ, সেটা হলো HTML বেসিক, তারপর হচ্ছে এলিমেন্টস, অ্যাট্রিবিউটস, হেডিং, প্যারাগ্রাফ, HTML স্টাইলস, তারপর হচ্ছে দেখি ফরম্যাটিংটা না, ফরম্যাটিং লাগবে না, কমেন্টস, তাহলে হচ্ছে বেসিক থেকে শুরু করে স্টাইল পর্যন্ত, অ্যান্ড কমেন্টস, তারপর হচ্ছে দেখি কালার, কালারটা লাগবে। কালারের শুধু আপনারা কি জানবেন আমি সেটা বলি, এই যে এইটুকু জানবেন যে আমরা যেটুকু শিখলাম যে কালার, টোম্যাটো, অনেক ধরনের কালার দিয়েছে, এই যে হেক্স, RGB, HSL, এইগুলো লাগবে না, শুধুমাত্র কালারের নাম এতটুকু। এই যেমন এই যে এখানে কি লিখছে, ব্যাকগ্রাউন্ড কালার ডগার ব্লু, এইটুকুই, এর নিচে আর আসতে হবে না, এর নিচে এই যে এইসব কোডগুলো আপনাদের দেখতে হবে না। HTML কালারের এই যে শুধু প্রথম অংশটুকু, তারপর হচ্ছে HTML CSS লাগবে না, HTML লিঙ্কস লিখবেন, HTML ইমেজ লিখবেন, পেজ টাইটেল লিখবেন, আর হচ্ছে এদিকে HTML লিস্ট লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লক অ্যান্ড ইনলাইন, এটা লিখবেন, ঠিক আছে। আর বাকিগুলো আমরা আবার নেক্সট ক্লাসে করব। সো আপনারা কি লিখতে পারছেন আমি যেইগুলো বলছি? আচ্ছা, এখান থেকে বলি, এটা তো আপনাদের কাছে ওয়েবসাইটটা থাকবে, আপনারা হচ্ছে element2 লেখেন, element2 স্টাইলস, HTML elements2 স্টাইল, element2 স্টাইলস, ওকে। তারপরে লিখবেন কমেন্টস, কালারের শুধুমাত্র প্রথম অংশটুকু, আর CSS এখন দিব কি না সেটা আমি চিন্তা করতেছি। হ্যাঁ, CSS তো এটা করলাম আমরা, যে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তাহলে CSS। তারপর হচ্ছে HTML লিঙ্কস, HTML ইমেজ, HTML পেজ টাইটেল, ফ্যাব আইকন আমরা এখনো শিখি নাই, ফ্যাব আইকন শিখবো। তারপর হচ্ছে HTML লিস্ট, HTML ব্লক অ্যান্ড ইনলাইন, এই কয়টা থাকবে। জি, কমেন্ট হচ্ছে আপনারা কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন যেখানে, সেটা CSS, যেমন এটা আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল, এই যে কোশ্চেন মার্ক আছে আপনার কিবোর্ডে, ওটা চাপ দিবেন, এই যে এটা কমেন্ট হয়ে গেল, তখন এটা এই 6টা আপনার এসে দেখাবে না। এই যে দেখেন এটার নিচে একটা ছিল সেটা চলে গেছে, এটা হলো কমেন্ট, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। সো আপনাদের পড়াটা কি আপনারা লিখতে পারছেন বলেন? ব্লক অ্যান্ড ইনলাইন, লিস্ট, ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট, তারপর হচ্ছে লিস্ট, HTML পেজ টাইটেল, HTML ইমেজেস, HTML লিঙ্কস, HTML CSS, HTML কালারের শুধু প্রথম অংশ, HTML কমেন্ট, আর স্টাইল থেকে এই যে এদিকে আমার HTML বেসিক থেকে স্টাইল পর্যন্ত, দ্যাটস ইট। লিখতে পারছেন এখন সবাই? ওকে। আর CSS পড়া দিব আগামী ক্লাসে CSS পড়া দিব আর কি, হ্যাঁ। মানে যেমন আপনারা দেখলেন যে আমি কালার চেঞ্জ করার জন্য কালার লিখলাম, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন লেখার জন্য আপার কেস ইউজ করলাম, এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন? হ্যাঁ, আমাদের শিখবে সবাইতে কিন্তু এরকম পড়া দেওয়া হয় না, কিন্তু আমি আমার সব ব্যাচে এরকম পড়া দিই। তাতে করে হয় কি, আপনারা জিনিসটা প্রপার নলেজটা গ্যাদার করতে পারবেন, আমার উপর শুধু ডিপেন্ডেন্ট থাকতে হবে না আপনাদের, ঠিক আছে। বরং আপনারা আরও অনেক কিছু নিজেদের থেকে জানবেন, জেনে আমার কাছে প্রশ্ন করবেন যে ভাই এই জিনিসটা তো আমি শিখছিলাম, দেখেন এটা ঠিক আছে কিনা, এরকম আর কি। সো আজকে হলো যতগুলো প্র্যাকটিস করানো হলো, আমি ভিডিওটা অফ করে নিচ্ছি।